তাদেরকে কি অমানবিক হবে, তাদেরকে পিটিয়ে বের করে দিয়ে তার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে গুলি করে বেড়াচ্ছে, এবং সেটা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। বন্ধুগণ, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আজকে এই ধরনের হত্যাকাণ্ড এখন গণহত্যার সামিল বলে আমরা মনে করি। কোন মানুষের নিরাপত্তা নেই, না আছে আপনার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা। একটাই ধর্ম, একটাই দর্শন, দুর্নীতি, লুট, ক্ষমতার দিকে থাকে। কিছু বিস্ফোরণ ঘটবার আগে উপলব্ধি করে আপনার যেটা নিয়ন্ত্রণ করা আছে সেটার মধ্যে ফিরে আসুন। মানবতা বিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখায় 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এসব আসামিদের বিরুদ্ধে। সোমবার সকালে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির প্রধান আব্দুল হান্নান। গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন স্থানীয় জামাত ও বিএনপির নেতা ছাড়াও একজন পলাতক রয়েছেন বলে জানান সমন্বয়ক হান্নান। অভিযোগের ধরনটা এরকম যে 4 জন নিরীহ মানুষকে অপহরণের পর 3 জনকে হত্যা করা হয়, 1 জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়, 11 জনকে অমানসিক নির্যাতন ও 8টি বাড়ির মালামাল লুণ্ঠন, 3টি ঘরে অগ্নিসংযোগ ও 2 জনকে ধর্ষণ করার অভিযোগ। একজন আব্দুল আজিজ এলিয়াস হাবুল, আরেকজন আব্দুল মান্নান ওরফে বনাই, এই 2 জনই ধরা পড়েছে। আর একজন আসামি আউট অফ 3 পলাতক আছে এখনো, তার নাম মোহাম্মদ আব্দুল মতিন। সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার হাইকোর্টে জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ আদেশ স্থগিত করে 27 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন। 2015 সালে মার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথা বলার 2টি অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর 25 ফেব্রুয়ারি তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে সেনা উস্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় 2টি মামলা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন হবে আগামী 22 ডিসেম্বর। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 24 নভেম্বর পর্যন্ত। সোমবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 26 ও 27 নভেম্বর, আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে 5 ডিসেম্বর। এবারই প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হতে যাচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 24 নভেম্বর 2016 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 26-27 নভেম্বর 2016 শনি রবিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 28-30 নভেম্বর 2016। আপিল নিষ্পত্তির তারিখ 1 থেকে 3 ডিসেম্বর 2016। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 4 ডিসেম্বর 2016 রবিবার। প্রতীক বরাদ্দ 5 ডিসেম্বর 2016 সোমবার। ভোট গ্রহণ 22 ডিসেম্বর 2016 বৃহস্পতিবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কেবল নির্বাচন কমিশনের ভূমিকা নয়, প্রয়োজন ক্ষমতাসীন দলের সদিচ্ছা। এমন কথাই উঠে আসে রাজধানীর সিলটক মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং কমিশনের নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ক আলোচনায়। বারবার কমিশন নিয়ে বিতর্কের অবসান ঘটাতে স্বচ্ছ, গ্রহণযোগ্য আইন করে স্থায়ী ব্যবস্থার পরামর্শ দিলেন বিশিষ্টজনেরা। রিপোর্ট জাহিদ রহমানের। অবাধ,
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে বিতর্ক এড়ানোর কৌশল ঠিক করতে রাজনৈতিক দল ও বিশিষ্টজন নিয়ে আলোচনার আয়োজন করে বেসরকারি সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। আইন না করে আমি নিয়োগ প্রাপ্ত হলে আমার নিয়োগ নিয়ে টানাটানি রাখবে। বর্তমান অবস্থায় সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিরা সব পদের দায়িত্ব পালনে বিব্রত বোধ করবেন বলেও মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। আমরা একটা আইন চাই এবং এই ফেব্রুয়ারি মাসের আগেই আইন চাই এবং ওই আইন অনুযায়ী রাষ্ট্রপতি ইলেকশন কমিশন নিয়োগ করবেন। এখন রাজনীতি এটা একটা ইনসেন্টিভ সিস্টেমের মধ্যে এমনভাবে হয়ে গেছে, গণতন্ত্র থাকলে সেই ইনসেন্টিভ সিস্টেমটা কিন্তু থাকে না। কোন ভদ্রলোকের পক্ষে ইলেকশন কমিশনার হওয়া খুব ডিফিকাল্ট। নিরপেক্ষ নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে এটা পূর্বশর্ত একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু এটা যথেষ্ট না। আপনি আইনকে যদি আপনার মনে করে সেটাকে আপনি নিউট্রাল লোককে বসিয়ে দেন, তার পক্ষে এই ইলেকশন করানো সম্ভব নয়। কাজ হবে না যদি সরকারের সদিচ্ছা না থাকে। অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একমত হলেও ভিন্ন মত ছিল কৌশল নিয়ে। সরকারের নির্বাচন অধীনে এদেশে নির্বাচন সুষ্ঠু হবে না। একবারে চেষ্টা এর যদি আপনি নির্বাচন কমিশন করে দেন, দলীয় সরকার থেকে যে সবসময় চাপ সৃষ্টি করতে থাকে, তাহলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে না। আমরা পরাজয়কে মেনে নিতে পারি না। আমরা সবসময় চিন্তা আমাকে জিততেই হবে। এই মানব যদি আমরা পরিবর্তন করতে না পারি, পলিটিক্যাল কালচার যদি পরিবর্তন না হয়, যত ইলেকশন কমিশনের আইন প্রণয়ন করেন আর সার্চ কমিটি করেন, তার কোনো পরিবর্তন হবে না। আমাদেরকে ভবিষ্যতের জন্য এটা প্রতিষ্ঠিত করতে হবে এবং এই যে জাতীয় ঐক্যমত্যে পরিলক্ষিত করতে হবে। একজন নিরপেক্ষ মানুষ খুঁজে বের করা খুবই কঠিন। নাই যে তা নাই, অনেক আছে। মহামান্য রাষ্ট্রপতি, আপনারা তার প্রতি আস্থা রাখবেন। আমার দৃঢ় বিশ্বাস যে সংবিধানের আলোকে উনি এমন পদক্ষেপ নেবেন যাতে করে যে নির্বাচন কমিশন গঠিত হবে তার প্রতি সকলের আস্থা থাকবে। নির্বাচনে অর্থ ও পেশি শক্তির ব্যবহার এবং দলীয়করণ বন্ধ করা গেলে তা নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন বক্তারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা দুদলের গ্রামবাসীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এবার আওতায় আছেন রায়পুরা থানার ওসি, 3 SI ও 2 জন গ্রামবাসী। সোমবার দুপুরে উপজেলার এলাকায় এ সময় উভয় পক্ষ সরকার তাজুল ইসলাম সমর্থক মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়। গত শনিবার থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয় এবং থেমে থেমে চলতে থাকে। সকালে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে সংঘর্ষ আরো ছড়িয়ে পড়ে। 4 গ্রামবাসী মারা যান এবং পুলিশ সহ অন্যরা আহত হন। নারায়ণগঞ্জ রূপগঞ্জের মঙ্গলখালী এলাকায় বালু ব্যবসা সহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে তারা মিয়া নামে সৈনিক লীগের নেতা নিহত হয়েছেন। সোমবার বিকেলে সংঘর্ষে আহত হয়েছেন আরো 10 জন। এ সময় 2টি বাড়ি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার অস্থায়ী কার্যালয়। এই ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত তারা মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে তিনি সেখানে মারা যান। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কো গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 10:15টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য 3 বাহিনী প্রধান তাকে বিদায় জানান। জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন 56 জন রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নিচ্ছেন 58 সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। সিলেট রেল স্টেশনে প্রকাশ্যে চলছে টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম। এসব অনিয়মে সরাসরি জড়িত ট্রেনের অ্যাটেন্ডেন্ট, নিরাপত্তা কর্মী ও গেটকিপাররা। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিলেটের স্টাফ রিপোর্টার রেজাক রুমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিস্টার সিংহি। সিলেট রেল স্টেশনে আন্তনগর ট্রেনগুলোর টিকিট বাণিজ্য এখন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে আন্তনগর
ট্রেনের টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। বিশেষ করে আন্তনগর, উদয়ন, উপবন সহ রাতের ট্রেনগুলোতে রোগী সংকটের পাশাপাশি টিকিট কালোবাজারের দৌড়াতে সাধারণ যাত্রীদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এদিকে গেল কয়েকদিন ধরে ট্রেনের অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের টিকিট নিয়ে শুরু করেছে নতুন এক ধরনের বাণিজ্য। যাত্রীদের অভিযোগ, অ্যাটেন্ডেন্টরা ভুলিয়ে ভালিয়ে টিকিট না কাটিয়ে ট্রেনে তুলছে, পরে তাদের কাছ থেকে ভাড়ার টাকা নিজেদের পকেট ভারী করতে। এছাড়াও ট্রেনের খাবার গাড়িতেও বিনা টিকিটে পয়সার বিনিময়ে যাত্রী তোলা হচ্ছে। বিষয়টি স্থানীয় স্টেশন মাস্টারকে জানানো হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের এই যাত্রী ভোগান্তি রোধে দ্রুত এসব বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান, আরটিভি। অবৈধ সুযোগ ও নিউ টেম্পারিং এর মাধ্যমে সিএনজি ফিলিং স্টেশন মালিক প্রতি মাসে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জালিয়াতির বিষয়টি ধরা এর 10টি স্টেশন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রোলা আহমেদ। চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে অর্ধশতাধিক সিএনজি ফিলিং স্টেশন। এর মধ্যে বেশ কিছু স্টেশনে গ্যাস চুরি হচ্ছে দীর্ঘদিন ধরে। অবৈধ সংযোগ ও মিটার কারসাজির মাধ্যমে গ্যাস চুরি করে থাকেন স্টেশন মালিকরা। এ কাজে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু অসাধু কর্মকর্তাও জড়িত। জালিয়াতির বিষয়টি জানতে পেরে সম্প্রতি বিভিন্ন স্টেশনে অভিযান চালায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করা হয় 10টি স্টেশনের গ্যাস সংযোগ। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। যে গ্যাসগুলো দিয়েছিল এই গ্যাসগুলো যাতে উদ্যোগ নেওয়া হয় এবং এই সিএনজি পাম্পগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। এই যে ফিলিং স্টেশনের সাথে আমরা জানি প্রতি মাসে এখান থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে যায়। তবে জালিয়াতির বিষয়টি স্বীকার করেননি অভিযুক্তরা। অবৈধ সংযোগ মিটার কারসাজির মাধ্যমে গ্যাস অভিযান অব্যাহত রাখার কথা জানান কর্মকর্তা। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ আমরা গ্যাস দেব। রাসেল আহমেদ, আরটিভি। নুড়ি পাথরের মতোই ছোট্ট জীবন, স্বল্প রোজগার। দিনের পর দিন, যুগের পর যুগ নদীর বুক থেকে পাথর তুলেই জীবন চলছে পঞ্চগড়ে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী পারের হাজারো মানুষের। পাথরের জমিতে কৃষিকাজের তেমন সুযোগ না থাকায় শত প্রতিকূলতার মধ্যে পাথর সংগ্রহ